আব্রাহামের তো মাথায় একটু ঘুরে যায়, তাই সে আয়রাতকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। আয়রাতের ঘাড়ে নিচের মুখ গুজে দিয়ে দুহাতে জড়িয়ে ধরে বসে থাকে। আব্রাহাম ইচ্ছে করেই হাতে রং নিয়ে আয়রাতের গলায় ঘাড়ে লাগিয়ে দেয়। আয়রাত তার দুহাতে রং নিয়ে আব্রাহামের সাদা শার্টে নিচের দুহাতের ছাপ লাগিয়ে দেয়। ছাপ লাগিয়ে দিয়ে সে নিজেই হাসতে হাসতে শেষ। আব্রাহাম তার হাতে আরও রং নিয়ে আয়রাতের উড়ুতে লাগিয়ে দেয়। আয়রাতের কানের পেছনে চুমু এঁকে দেয়। আয়রাত ঘুরে গিয়ে আব্রাহামের কপালে চুমু দেয়। অর্থাৎ দুজনেই রং দিয়ে ডুবে আছে। এভাবেই তাদের খুনসুটিতে রাতটুকু কেটে যায়। আব্রাহাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? সারপ্রাইজ, এটা গেলেই বুঝতে পারবে। কিন্তু চোখ থেকে কাপড়টা তো খুলুন। না, তুমি শুধু আমার সাথে সাথে চলতে থাকো। আব্রাহাম আয়রাতের চোখ দুটি একটা লাল রেশমি কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আয়রাতকে সে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। সারপ্রাইজ। তবে সে তা কোনো মতেই আয়রাতকে বলবে না। সকালে ব্রেকফাস্ট করে আব্রাহাম হুট করে এসে আয়রাতের চোখে কাপড় বেঁধে দেয়। তারপরে এগুলো। তবে আয়রাত শুধু একা না, তার কোলে টাফি অ্যান্ড সফটিও আছে। তারা দুজন সুন্দর করে চুপচাপ বসে আছে আয়রাতের কোলেই। আয়রাতের হাতে নিজেদের গা ঘষছে। আব্রাহাম আয়রাতের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তারপর বাইরে গিয়ে আয়রাতকে গাড়িতে বসিয়ে দিয়ে আব্রাহাম ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। আব্রাহাম, এবার তো চোখের বাঁধন খুলুন। না, তুমি শুধু চুপ করে বসে থাকো। দেখতে দেখতেই প্রায় বেশ সময় পর গাড়ি এসে থামে একটা খোলামেলা জায়গায়। গাড়ি থামার আভাস পায় আয়রাত। আব্রাহাম নেমে এসে আয়রাতকে গাড়ি থেকে নামিয়ে আনে। আয়রাতের কোলেও টাফি অ্যান্ড সফটি। গাড়ি থেকে নেমে আব্রাহাম আবার আয়রাতের এক হাত ধরে এগিয়ে যেতে থাকে। আব্রাহাম, আর কত দূর? জাস্ট এ মোমেন্ট বেবি গার্ল, এসে পড়েছি। আব্রাহাম আয়রাতকে নিয়ে এবার একটা জায়গায় থেমে পড়ে। তারপর আস্তে করে আয়রাতের চোখ থেকে কাপড় খুলে দেয়। আয়রাত তার কোল থেকে টাফি অ্যান্ড সফটিকে নিচে নামিয়ে দেয়। তারা আব্রাহামের পায়ের কাছ দিয়ে লাফালাফি করছে। আস্তে ধীরে নিচের চোখ মেলে তাকায় আয়রাত। অবিশ্বাস্য। আব্রাহাম তাকে এমন কিছু একটা গিফট করবে আয়রাত ভাবেইনি। আয়রাতের সামনে একটা 2 থেকে 3 তলা ফ্লোরের বাসা আছে। বাসাটা একদম ধবধবে সাদা। বাসার পাশেই সারি সারি বেশ কিছু গাছপালা রয়েছে। বাসার সামনে একটা খোলা বাগান আছে, তাতেও ফুলের বাগান দিয়ে ভরা। বাসার কোনায় কোনায় ফুলের অনেকগুলো রং বেরঙের টব আছে, সেগুলোতে নজর কাড়া সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বাসার উপরে একটা ছাদ আছে। প্রত্যেকটা রুম বা দরজার সামনে ছোট ছোট করিডোর আছে। সব সাদা দেওয়ালে ছোট ছোট ঝাড়বাতি ঝুলে আছে। বাড়ির পাশে যে গাছপালাগুলো আছে তার পাতার ফাঁক দিয়ে মিষ্টি রোদ এসে তার উষ্ণতা ছড়িয়ে আছে। বাড়ির মেইন দরজার সামনে নেম প্লেটে সুন্দর করে লেখা আব্রাহাম লাভ আয়রাত। ভালো লাগার ব্যাপারটা এসে ঠেকায় খোলা নীল আকাশটায়। গাঢ় নীল আকাশের নিচেই সাদা বাসা। সম্পূর্ণ বাড়ির ভিউটা এত মাত্রায় সুন্দর যে চোখ জুড়িয়ে যায় দেখে। প্রকৃতি আর আধুনিকতার সংমিশ্রণ মিলে বাড়িটা সাধারণ মাত্রায় অতি অসাধারণ সুন্দর। আয়রাতকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আব্রাহাম আয়রাতকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে মাথার সাথে মাথা তার ঠেকিয়ে দেয়। আয়রাতের কানের পাশে আস্তে করে বলে ওঠে, বেবি গার্ল, পছন্দ হয়েছে? আয়রাত হালকা মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। এত সুন্দর সারপ্রাইজ যা বলার বাইরে। আমার একটা ছোট ড্রিম ছিল, জানো? এটা হুম, বিশাল নীল আকাশের নিচে আমাদের একটা সুন্দর সাদা বাড়ি হবে। একটা বাড়ি, দুজন মানুষ আর এতগুলো ভালোবাসা। আব্রাহাম আয়রাতের কপালে চুমু খায়। আব্রাহাম আয়রাতকে একসাথে হাসতে দেখে টাফি অ্যান্ড সফটি খুশিতে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আয়রাত বর্তমানে কিচেনে ছোট অ্যাশ কালারের একটা ফ্রক পরে চুলগুলোকে ওপরে বেঁধে ঠোঁটের কোণে হালকা জিভ বের করে গভীর মনোযোগ দিয়ে রান্না করছে। তাকে দেখে এমন মনে হচ্ছে যে খুব কষ্ট করে চেষ্টা করে এই সব করছে। গরমে কিছুটা ঘেমে কপালে বিন্দু বিন্দু পানি ফোটা জড়ো হয়েছে। সেগুলো থেকে থেকে হাতের উল্টো পাশ দিয়ে সে মুছে যাচ্ছে। সামনের চুলগুলো কপালে আর সাইডে এসে ঠেকে রয়েছে। তার দুহাতে লেগে রয়েছে নানা ধরনের মশলা, যার ফলে কিছুটা কাশিও দিচ্ছে সে। আসলে আব্রাহাম বাসায় নেই, মানে রুমে নেই আর কি। তাই আয়রাত এক প্রকার লুকিয়ে চুরিয়ে রান্নাঘরে গিয়েছে রান্না করতে। আজ হঠাৎ করেই মনে হলো যে নতুন কিছু ট্রাই করা যাক।
তাই তার পদাচরণ হলো রান্নাঘরে। আব্রাহাম জানলে কি করবে তাকে সেও জানে না। মূলত আয়রাতের আব্রাহামের জন্যই রান্না করা। আব্রাহামের কষা মাংস অনেক বেশি পছন্দের, তাই আয়রাত আস্তে ধীরে সময় নিয়ে পরম যত্ন সহকারে বানাচ্ছে। হ্যাঁ, অবশ্য সামনে ফোন অন করে তাতে ইউটিউবের একটা রেসিপি ভিডিও অন করা আছে। অতপর বেশ কয়েক ঘন্টা পর রান্না হলো। মাংসের কালার তো দারুণ এসেছে, না জানি খেতে কেমন হয়েছে। ওই দিন পায়েসের মতো চিনির জায়গায় লবণ না দিলেই হয়েছে। কয়েক টুকরো মাংস তুলে মুখে পুড়ে নেয়। না, সেই দিনের থেকে অনেক বেশি ভালো হয়েছে। আয়রাত তো খুশিতে কত এই প্রথম তার মাংস রান্না, তাও আবার আব্রাহামের জন্য, তার উপর আবার ভালোও হয়েছে। রান্না শেষে কোমরে নিজের 2 হাত ঠেকিয়ে রান্নাঘরের চারিপাশে একবার চোখ বুলায়। এটা কি আদেও রান্নাঘর নাকি গোয়াল ঘর তা বোঝা বড় দায়। আয়রাতের মাথা ঘোরাচ্ছে। এখন আবার তাকে এইসব গোছগাছ করতে হবে। খাবার সুন্দর করে সার্ভ করে টেবিলের উপর রেখে দিয়ে এসে আবার রান্নাঘর গোছাতে লাগে। দ্রুত করতে হবে আব্রাহামের আসার আগে। সে আয়রাতকে বলে গিয়েছিল যে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, হয়তো আসতে টাইম লাগবে, আর সেই ফাঁকেই আয়রাত এইসব কিছু করে নিয়েছে। টুকটুক করে সব কাজ সেরে ফেলে আয়রাত। তারপর সোজা একটা লম্বা শাওয়ার নিয়ে নেয়। রুমে এসে বসেছিল আব্রাহামের অপেক্ষায়। তখনই আব্রাহাম আসে। আয়রাত খেয়াল করে দেখে আব্রাহাম রাগে কেমন একটু ফুলে ফুলে আছে। এখন আয়রাত কি করবে বোঝে না, তবে নিজের সামনে তাকিয়েই আব্রাহাম তাকে দেখে দেয় এক হাসি। বেশি দেরি করে ফেললাম কি? না, একদম না। কিছু একটা স্মেল পাচ্ছি। গেস হোয়াইট? এটা বলুন বলুন। এটা কষা মাংসের স্মেল। হ্যাঁ। স্মেল রিয়েলি গুড। ওয়েট। আয়রাত গিয়ে হাতে একটা বাটিতে বেশটুকু কষা মাংস আনে। তারপর এসেই আব্রাহামের মুখে পুড়ে দেয়। কেমন হয়েছে? অসম্ভব ভালো। তবে কি দরকার ছিল রান্নাঘরে যাওয়ার? আপনি বুঝলেন কি করে যে আমি রেঁধেছি? তো আমি বুঝবো না তো আর কে বুঝবে? আব্রাহাম আয়রাতের হাত দুটো নিয়ে কিছুটা স্মেল পায়। কি করছেন? ঘরের বউ রান্না করলে তাদের হাত থেকে যেমন সুগন্ধ ছড়ায়, ঠিক তেমন সুগন্ধ আসছে এখন, লাইক এ টিপিক্যাল ওয়াইফ। আমার রান্না যে খাওয়ার যোগ্য হয়েছে তাই যথেষ্ট। আব্রাহাম ফ্রেশ হয়ে আসে। তারপর দুজন মিলে একসাথে খেয়ে নেয়। করিডোরে গিয়ে বসে পড়ে। আব্রাহাম বসে বসে বই পড়ছে আর আয়রাত দুহাত ভাঁজ করে গোল দোলনাতে বসে আছে। এক মনে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। ওই 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 হ্যাঁ। ওই আরে বাবা, শুনছি তো, বলো। আপনি কি ব্যস্ত? একবার শুধু বল যে তুই ব্যস্ত, তারপর কিয়ামত হইয়া যাইব সোজা। না বেবি গার্ল, বাকিদের জন্য ব্যস্ত, কিন্তু আমার বউটার জন্য কখনোই না। আয়রাত মেকি হাসে। ওয়েট, আব্রাহাম আমাকে রেখে বই পড়ছে কেন? বই বেশি ইম্পর্টেন্ট? বুক শেলফে আজকে আগুন লাগাই দিব আমি, দাঁড়া। আব্রাহাম ঠাস করে বইটা রেখে দিয়ে আয়রাতের দিকে তাকায়। আয়রাত মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আব্রাহাম উঠে এসে আয়রাতের 2 গাল ধরে মুখটা উঁচু করে নিয়ে তার ঠোঁটে চুমু বসিয়ে দেয়। তারপর আয়রাতকে নিচের কোলে নিয়েই বসে পড়ে। ভাবছিলাম একটা বড় সড় ঝগড়া করব, তার হইল না। এই পোলা আগেই সব বুঝা যায়। কিছু বললে? না। বাইরে যাবে ঘুরতে? আজকে শুট করছিলে? গেলাম নাই তো। আজকে যেন নিশানা ঠিক থাকে। আচ্ছা। তখনই টাফিয়ান সফটি দৌড়ে করিডোরে আসে। তারা ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠেই সোজা এখানে ছুটে চলে এসেছে। আয়রাত তাদের দেখে উঠে পড়ে। একটা আব্রাহামের কোলে চলে যায় আর একটা আয়রাতের কোলে। তারা দুজনে এত পরিমাণে কিউট, তাদের জন্য খাবার কাপড় সহ সব কিছুই এনে দিয়েছে। একটা ছোট বেড আছে তাদের জন্য, সেখানেই তারা থাকে। একদিনেই তারা আব্রাহাম আয়রাতের পোষ মেনে গেছে। বিকালের দিকে আয়রাত একাই রুমের বাইরে বের হয়ে পড়ে। আব্রাহাম নিজেই যেতে বলেছে আয়রাতকে, যদিও তার সাথে গার্ড আছে। আয়রাত এখন যাচ্ছে শ্যুট করার ফ্লোরে। সেখানে গিয়ে আগে গুলি করতে হবে, নয়তো আব্রাহাম এসে তাকেই গুলি করে দিবে। আয়রাত যাচ্ছিল একাই, তবে একজনের নজর তার দিকে পড়ে। সে হচ্ছে আতিকের এক চেলা বিজয়। আতিক একটা সময় এই বিজয়কেই আয়রাতের সব বায়োডাটা বের করতে বলেছিল। সে সব খোঁজ নিয়ে আতিককে বলেছিল, তবে এখন যে এখানে সে আয়রাতকে দেখবে তা ভাবেনি। বিজয় সাথে সাথে আতিককে খবরটা জানিয়ে দেয়। ওদিকে আব্রাহাম রাশেদের সাথে কথা বলছে। রাশেদের একই কথা যে কবে তারা দেশে ফিরবে,
কিন্তু এদিকে বললেই তো আর আসতে পারছে না। সব ঝামেলা শেষ করে তবেই আসতে হবে। সেদিকের অবস্থা আছে ভালোই। আয়রাতের ফ্যামিলি সহ বাকি সবাই অনেক ভালো আছে। কথা বলে শেষ করে দেখে আয়রাত বাইরে গিয়েছে। প্রায় আধা ঘন্টা হবে। আব্রাহাম রেডি হয়ে দ্রুত তার কাছে চলে যায়। তবে একটা ব্যাপার হচ্ছে যে এখানে আব্রাহামকে কোনো কিছুর বিষয়ে মাথা না ঘামিয়ে যেভাবে খুশি সেভাবে থাকা যায়। অর্থাৎ দেশে কেমন রিভলভার বের করার আগে আশেপাশে কে আছে কি করছে পুরো পরিস্থিতি বুঝে তারপর সব করতে হয়। কিন্তু এখানে চাই তুমি রিভলভার পকেটে নিয়ে ঘোরো বা হাতে, কেউই কিছু বলবে না। আব্রাহাম মুখে এক গম্ভীরতা এনে যেতে লাগে। আয়রাত 19 ফ্লোরে সেই রুমে আছে, সেখানে চলে যায়। গিয়ে দেখে আয়রাত শুধু চোখে সেফটি গ্লাস পরে দুহাতের ভাঁজে একটা গান নিয়ে ঠাস ঠাস করে গুলি একের পর এক করেই যাচ্ছে। প্রথমগুলো কয়েকটা নিশানা ঠিক না হলেও এবারের গুলো সব নিশানা ভেদ করে যায় একদম। আয় হায় বন্দুক মেরি লেলা। আয়রাত আব্রাহামের দিকে তাকিয়ে দেখে সে দুহাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, আমি সব ঠিকঠাক করে রেখেছি। গুড। তবে সাউন্ড প্রুফ গ্যাজেট পরনি কেন? অ্যাকচুয়ালি আই লাভ দ্যাট সাউন্ড, তাই। হুম, এখন এখান থেকে যাই। চলো। তারা দুজন বের হয়ে পড়ে। যেতে যেতেই হঠাৎ আব্রাহামের সাথে তার এক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়, মিস্টার ডিসোজা। আসলে আব্রাহামের সাথে তার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। উনি এটাও জানেন যে আব্রাহাম আয়রাত দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এখানে যে আব্রাহাম আছে তা তিনি জানতেন না। এভাবে হুট করেই আব্রাহামের সাথে তার দেখা হয়ে যায়। সাথে ওনার বউ বাচ্চাও রয়েছে। আব্রাহাম, এই ম্যান, হাউ ইউ? ভালো। তুমি এখানে আসো, আগে বললে না যে? আমি জানতামই না তুমি এখানে আছো, ভেবেছি কাজে ব্যস্ত। তেমন কিছুই না। ওকে, তো এ হচ্ছে আমার বউ আর আমার ছেলে। আব্রাহাম আয়রাতকে পাশ থেকে জড়িয়ে ধরে বলে। আমার এটা বলেই সবাই কিছুটা হেসে দেয়। মিসেস ডিসোজার সাথে আয়রাতের অনেক কথা হয়। তাদের একটা ছোট্ট ছেলে আছে, অনেক কিউট। আয়রাত আর থাকতে না পেরে কোলে নেয়। আয়রাত আর মিসেস ডিসোজা একটা টেবিলে গিয়ে বসে পড়ে। তারা দুজন কথা বলছে আর তাদের থেকে কিছুটা দূরেই আব্রাহাম আর মিস্টার ডিসোজা কথা বলছে। ডিসোজা সব কথা বলে যতটুকু বুঝলো, আব্রাহাম সোজা কথা নিজের জান দেয় আয়রাতের উপর। আচ্ছা, বউকে তো সবাই ভালোবাসে, তাই না? তবে সত্যি বলতেই হবে, আমি অন্য কাউকে দেখিনি কারো জন্য এতটা পাগল থাকতে। বাকিদেরটা জানি না, তবে অন্তত আমি তো দেখিনি। যে মেয়ে একটা কাপড় চুজ করতে গিয়ে পুরো দোকান শোরুম একদম উলট পালট করে ফেলে, সে বেছে বেছে তোমাকে চুজ করেছে, তাও আবার পুরো জীবনের জন্য। ব্রো, একটু তো ভালোবাসো। ডিসোজা আব্রাহামের কথাই হেসে দেয়। অতঃপর তাদের সাথেই বেশ সময় আড্ডা দিয়ে আব্রাহাম আয়রাতকে নিয়ে এসে পড়ে। আসার সময় আব্রাহাম বিজয়কে এক নজর দেখে। তাকে দেখেই আব্রাহামের ডাউট হয় যে আতিক তাহলে এখানেই আছে, আর তার কাছ থেকেই কোহিনূরের ব্যাপারে সব জানা যাবে। তবে এখন ঝামেলা না করে সেখান থেকে দ্রুত কেটে পড়ে আব্রাহাম। সারাটা দিন এটা ওটা করেই কেটে যায় তাদের। এখন রাত বেজে চলেছে 12টার ওপরে। আব্রাহাম হাঁপিয়ে গেছে আয়রাতকে ঘুমানোর কথা বলতে বলতে। তবে কে শোনে কার কথা? আয়রাত ফ্লোরে বসে বসে পাজল বক্স সলভ করছে, আর আব্রাহাম বসে বসে আয়রাতকে দেখছে। হ্যাঁ মেয়ে, কি হয়েছে? কিছু না। আয়রাত আবার তার পাজলের দিকে নজর দেয়। আসলে সে পাজলগুলো ঠিক করে আস্তে আস্তে একটা ঘর বানাচ্ছে। সব এলোমেলো হয়েছিল, সেগুলো দিয়ে সুন্দর করে একটা ঘর বানাচ্ছে আয়রাত। গভীর মনোযোগ দিয়ে করছে। এতে আব্রাহাম ডিস্টার্ব করলে থেকে থেকে চিল্লিয়ে ওঠে। তুমি কি ঘুমাবা না? ঘুম নাই চোখে? নিশাচরি কোথাকার। বাড়ি বানাতে দিন আগে আমাকে। বাড়ি? আমার বাড়ির অভাব পড়েছে? আপনি চুপ করেন। আয়রাতের এইসব তেরামি আর নিতে না পেরে আব্রাহাম হাত দিয়ে আবার এলোমেলো করে দেয় আয়রাতের বানানো আধো বাড়িটা। এতে তো আয়রাত থুম মেরে বসে থাকে। আস্তে করে মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহামও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আয়রাতের দিকে। কতক্ষণ চুপ করে থেকে আয়রাত এক চিল্লানি দিয়ে ওঠে। এই, আপনি এটা কি করলেন? কি করেছি? কি করেছেন মানে? আপনি জানেন না কি করেছেন? আমি এত কষ্ট করে ঘরটা বানালাম আর আপনি ভেঙে দিলেন কেন? আপনি ভাঙলেন কেন? বুঝলো আয়রাত চেতে গেছে। এখন আব্রাহাম কি করবে? আয়রাত চোখ লাল করে বসে আছে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।